আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি স্যার, বারবার দিয়েছেন। আমাদের বাইরে গুলিবিদ্ধ হয়েছে, আমরা শিকার হয়েছে, আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে, মেয়াদ তাপসের হাতে। স্যার আমরা কত সহ্য করবো? আমরা আমাদের মাঠ, আমাদের অধিকার চাইছি স্যার। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার চেষ্টায় এখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন মাঠে নেমে এসেছে এবং যে করে হোক ডক্টর ইউনূসকে মেরে ফেলে হলেও তাকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এখানে জমায়েত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে কিন্তু সেখানে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করার একটা পরিকল্পনা নকশাত করা হয়েছে বা আল্লাহর রহমতে বাতিল হয়েছে। মানে নিউজটা আসার পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আমাদের সমন্বয়কদের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক। যতক্ষণ না পর্যন্ত আমরা এটা প্রজ্ঞাপন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত অবস্থান করবো এবং আমাদের দুইটা দাবি মানতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক, তাকে নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ তদবির বাণিজ্য নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা এখন আগে পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ কেন পদত্যাগ করতে চান বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের উপর অভিমান করে এক পর্যায়ে বললেন খেলা এটা যেভাবে হবে এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নাই, যে বলে জেলে থাকলে তো এই করতে হবে, ওইগুলো করবো, এটা যখন কপালে আছে আমি করে যেতে হবে। আপনি মাত্র বললেন যে এটা একটা ভিন্ন জগৎ এবং এইভাবে জড়িয়ে পড়তে হবে, এরকম একটা রাজনৈতিক দায়িত্ব তো রাষ্ট্র পরিচালনার, সেটা আপনি চিন্তা করেননি। এই নতুন বছরের শুরুতে দুইটি চমক বাংলাদেশের মানুষ দেখেছে। একটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন আর আজকের ভিডিওতে আরেকটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দর্শক, যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুন করা হতে পারে, আর এই কথাটি আমি বলতেছি না, এই কথাটি নিশ্চিত করেছেন সেনাবাহিনী। তো সেনাবাহিনী কেনই বা এমন বক্তব্য দিলে? যে সমস্ত মানুষজনকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য মিটিং মিছিল করতেছে এবং তাদের সাথে ধাওয়া পাল্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রশ্নের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রশ্নের মাধ্যমে একটু বিস্তারিত। বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, তাকে নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ তদবির বাণিজ্য নিয়ে। ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম, হেডলাইনটা এরকম: সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে 32 কোটি টাকা। চট্টগ্রামে রাফি কি করেছেন ওই সময়টাতে, মুভমেন্টের সময়টাতে, তার সাহসিকতার বর্ণনা দিয়ে শুরু, কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে। অল্প সময়ের মধ্যে সেই সংবাদটা সেই পোর্টালটা তুলে নেয় এবং সেখানে দুঃখ প্রকাশ করেন এবং তারা যেটা বলার চেষ্টা করেছেন যে প্রতিবেদকের হাতে থাকা তথ্য দিয়ে তারা এটা করে ফেলেছেন, খুব বেশি ভেরিফাই করেন নাই, তারা সেই প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রতিবেদকের এইরকম একটা অভিযোগ যাচাই বাছাই ছাড়া তারা তুলে দিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছেন প্রতিবেদকের বিরুদ্ধে। যাই হোক, অনেক অনেক গুরুতর কতগুলো প্রশ্ন তৈরি করেছে এই খবরটা। খুব গুরুতর কিছু প্রশ্নই মূলত করতে চাই এবং আপনাদের অপিনিয়নও শুনতে চাই। আপনারা মন্তব্য সেটা লিখে জানাবেন, না চাইলেও জানান, এবং আমি চাইবো যে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আগে এই রিপোর্টটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু রিপোর্টটাতে কি ছিল সেটা নিয়ে কথা বলছি। যেহেতু তুলে নেওয়া হয়েছে তাদের জায়গা থেকে, তারা অফিসিয়ালি এটাকে অস্বীকার করছেন, কিন্তু রিপোর্টটা খুব বিস্তারিত ধরনের, মানে শুধুমাত্র কিছু ঘটনা বা
তদবির করছেন, এটা করছেন, সেরকম না। উনি কোথায় গেছেন, কার সাথে গেছেন, কোথায় থেকেছেন, এরকম নানান তথ্য, বিভিন্ন রকম তদবির। যেমন একটা বড় তদবিরের কথা আছে এরকম যে কর ফাঁকি দিয়ে আনা বা কর দিতে না পারা এরকম একটা বিরাট পণ্য চালান কাস্টম যাতে ছেড়ে দেয়, সেরকম তদবির উনি করার চেষ্টা করেছেন, এই ধরনের অভিযোগ আছে। কারো ট্রান্সফার, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্ত কেউ এবং আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, তার চাকরি ফিরিয়ে আনার চেষ্টা, কাউকে ট্রান্সফার করা, এরকম নানান ঘটনা এখানে উল্লেখ আছে, একদম খুব স্পেসিফিকলি দেয়া বিষয়। তার অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্টে কোথায় টাকা আছে, সব তথ্য আছে এখানে। এরকম তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, ওখানে 61,320 টাকা আছে এবং তার মায়ের নামে, মায়ের অ্যাকাউন্টের কথা বলছে, সেখানেও একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, সেখানেও 31,90,000 টাকা আছে, এরকম তথ্য আছে। এরপর যেটা আসলে মানে সবচেয়ে বড় তথ্য, যে বিরাট যে অঙ্কের কথা বলা হচ্ছে, একটু পড়ি। টাকা বিদেশি অর্থে কনভার্ট করার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে রাফির, তার এনআইডি দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টের ইউজার আইডি ডোনার1, মানে ইউজার আইডির কথাও এখানে জানা যাচ্ছে। এই অ্যাকাউন্টে 22 অক্টোবর পর্যন্ত সর্বশেষ ব্যালেন্স $26,84,900, প্রতি ডলার 119 টাকা 45 পয়সার বাজার দাম অনুযায়ী বাংলাদেশের মুদ্রা যায় 32,07,12,619 টাকা। এখানে বলা হচ্ছে বিখ্যাত বাণিজ্যের কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার, সেখানেও ব্যবসায়ীরা, মানে যেখানে যার যে ধরনের প্রয়োজন, তাদের মধ্যে যে কোনো ধরনের সেটেলমেন্টের জন্য রাফিকে ডাকা হয়, এরকম কথাবার্তা আছে। তার বড় বড় ধনী বন্ধু আছে, তিনি কক্সবাজারে গেছেন, সেখানেও নানান রকম সেটেলমেন্টে কাজ করেছেন। মানে মোদ্দা কথাটা হচ্ছে, যেখানেই যেমন সংকট হোক না কেন, সেখানে জনাব রাফি গিয়ে হাজির হচ্ছেন এবং ছাত্র সমাজের বহু সংকটে গিয়ে হাজির হন, কিন্তু জনাব রাফি টাকা লেনদেন করে সেই সমস্যাগুলো সমাধান করেন, তদবির করেন। এই হচ্ছে মূল বিষয়। যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে বিশ্বাসযোগ্য মনে হবে এভাবেই রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা সত্য মিথ্যা হিসাব আমরা বুঝতে পারছি, কারণ হলো প্রতিষ্ঠানটা এটা সরিয়ে নিচ্ছে। কিন্তু তার আগে একটা জিনিস বলা খুব জরুরি। এই স্ক্রিনশটটা, এই হেডলাইনের স্ক্রিনশটটা অনেক গুরুত্বপূর্ণ মানুষ শেয়ার করেছেন, এবং শেয়ার করে তারা এই ব্যাপারে, আমি অন্তত ফেসবুকে যাদেরকে ক্রেডিবল মানুষ মনে করি, যাদের অহেতুক কোনো কিছুতে হুজুগে লাভ দেওয়া দরকার এরকম মনে করেন না, এরকম বহু মানুষ এই স্ক্রিনশট শেয়ার করেছেন, হতাশা প্রকাশ করেছেন, তদন্ত চেয়েছেন প্রপার, এবং ব্যবস্থা চেয়েছেন। কারণ এখানেও আছে যে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বা এই ধরনের আলাপ আছে, এবং শুধু তিনি নন, আরো বেশ কিছু সমন্বয়কের ক্ষেত্রেও এই ধরনের ওয়ার্নিং আছে, বহিষ্কার আছে। সমন্বয়কের নিচু পর্যায়েরও কেউ সমন্বয়ক নন, এই মুভমেন্টে ছিলেন, এরকম অনেকের বিরুদ্ধে ব্যবস্থার কথা রিপোর্টে আছে, দীর্ঘ একটা রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই রিপোর্টটা কেন এখন আসলো? তারও আগে আর একটা কথা বলে রাখা ভালো, এর মধ্যেও গুরুত্বপূর্ণ মানুষজন একটা তথ্য ফেসবুকে দিয়েছেন, সেটা হলো এই যে নিউজ পোর্টালটা, এটা একটা গোয়েন্দা সংস্থার, অত্যন্ত পরিচিত একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল, তাদের পরিচালিত পোর্টাল। তো সেই পোর্টালে এই ধরনের তথ্য আসা। এবার আমরা যাবতীয় বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে শুরু করি। প্রশ্ন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল, কারণ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ রিলায়েবল মানুষ এটাকে সেভাবে বলার চেষ্টা করেছেন, এবং তাদের এই অনুমান বা তাদের এই তথ্য সঠিক, এটা হবার সম্ভাবনাই বেশি। তারও আগের কথা, তাহলে মানে একটা অফ টপিকের প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একটা গোয়েন্দা সংস্থা একটা পত্রিকা বা পোর্টাল চালাবে কেন? কিন্তু চালায়, এটা আমরা শেখ হাসিনা সরকারের সময়ও দেখেছি, নানান রকম পোর্টালের সাথে, এটা কোনো এজেন্সির সাথে জড়িত, এটা শুনতাম, তাদের দেয়া তথ্য ওভাবে ফিড করা হয়। যাই হোক, তারা এটা আনলেন কেন? আচ্ছা, এটা কি সত্য? তর্কগুলো করছি, প্রশ্নগুলো তুলছি। এটা যদি সত্য হয়ে থাকে, এটা আসলো কেন? রাষ্ট্রীয় একটা গোয়েন্দা সংস্থা, একজন ছাত্র সমন্বয়ক, যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হয়েছেন, তো তা যদি হয়ে থাকে, তাহলে এখন কেন তার এই রকম অভিযোগ সামনে আনা হলো, প্রকাশিত করা হলো, এবং একটা গোয়েন্দা সংস্থা কেন চাইছে এই তথ্যগুলো স্প্রেড করুক? তারা কি ছাত্র সমন্বয়কদের উপরে কোনো কারণে নাখোশ, নাকি ব্যক্তিগতভাবে যারা রাফির উপরে
কোন রকম করে সমস্যা আছে। আর এটাকে প্রকাশ করার আগে তারা এই ব্যাপারে সরকার বা আর কোনো জায়গায় কোনো ব্যবস্থা কেন নিতে যায়নি? তাকে পাবলিকলি এনে ডেমোনাইজ করার চেষ্টা করা হয়েছে। এটা হতে পারে, মানে যদি সত্য হয়ে থাকে, রিপোর্টটা যদি মিথ্যা হয়ে থাকে, ওনারা সরিয়েছেন এবং এটাকে মিথ্যা দাবি করছেন, তাহলে প্রশ্ন হচ্ছে জাস্ট একজন প্রতিবেদক, তারা যেটা বলার চেষ্টা করেছে, জাস্ট একজন প্রতিবেদক মনে করেছে তাই তার হাতে থাকা তথ্য দিয়ে তারা এরকম একটা রিপোর্ট করে ফেলতে পারেন? একটা মানুষকে নিয়ে এত ভয়ঙ্কর স্টিগমা তারা লাগিয়ে দিচ্ছেন এত সহজে। এটা তো খুবই সিরিয়াসলি ভেরিফাই করা দরকার ছিল। এখানে যে ধরনের তথ্য দেয়া আছে মনে হয় যে যথেষ্ট তথ্য, তারা ভেরিফাইও করেছেন, কিন্তু সেটা ছাড়া এটা কিভাবে করে দিবেন তারা তাহলে? এবং তার জন্য শুধু প্রতিবেদককে দায়ী করা যায়? এটা সম্পাদক কে আছেন তার বিরুদ্ধে তারা কি করছেন? কিছুই বলছেন না। এবং এর মাত্র আরেকটা জিনিস প্রমাণিত হলো, এদেশের গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতির মাঠে আগে যেমন ভূমিকা রাখার চেষ্টা করত, প্রভাব রাখার চেষ্টা করত, প্রভাবিত করার চেষ্টা করত, ঠিক একই চেষ্টা আবারও হচ্ছে। যদি সত্য হয়ে থাকে নিউজটা বা মিথ্যা হয়ে থাকে, হোয়াট এভার, তারা ইনভলভড আছে ভেরি মাচ। এই প্রশ্নটা আসে যেটা নিয়ে আমরা সিরিয়াসলি সমালোচনা করেছিলাম সেই সময়টাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে অবশ্য অন্যটা, এই রিপোর্টটার আগে সেটা দিয়ে শেষ করব, সেই আলোচনা দিয়ে। আচ্ছা, আমাদের অনেকে এটাকে শেয়ার করলাম, আমি জানি না আপনারা যারা এই নিউজটা আপনাদের সামনে এসছে, আপনাদের কাছে কি শুরুতে মনে হয়েছিল যে এই রিপোর্টটা পুরো মিথ্যে এবং এটা একসময় মিথ্যা স্বীকার করে পোর্টালটা সরিয়ে নেবে? এই প্রশ্নটা একটু জবাব দেবেন। আমার কাছে প্রশ্নটা হচ্ছে, আমি অনেককে এটাকে শেয়ার করতে দেখেছি, সবাই যে ঢালাও ভাবে রাফিকে দায়ী, দোষী, অপরাধী এটা বলছেন তা না, কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। আমি আবারও বলছি যে পোর্টালটার নাম আমি আগে শুনিনি, অনেকেই হয়তো শোনেননি, কিন্তু তারপরও এই পোর্টালটার স্ক্রিনশট তুলে তারা সরকারের কাছে এটা তদন্ত চাইছেন এবং তিনি যদি দায়ী প্রমাণিত হন তার বিচার চাইছেন। তার মানে প্রাথমিকভাবে অন্তত মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হয়েছে এই সংবাদটা সঠিক হতে পারে। এখানেই খুবই আশঙ্কার জায়গা। মানুষ মনে করতে শুরু করেছেন আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়করা এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ এবং অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারেন, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে, এটা মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করতে শুরু করেছেন। তদন্ত চাওয়া এবং বিচার চাওয়া মানে তাই। এবং কেউ, যেহেতু এটা খুব একটা এস্টাবলিশড পোর্টাল না, অখ্যাত পোর্টাল, বলে দিতে পারতেন তুড়ি মেরে যে এসব অখ্যাত পোর্টালের নিউজের কোনো ভ্যালু নাই, এটা মিথ্যা প্রোপাগান্ডা। কিন্তু না, আমি আবারও বলছি, আমি এমন কিছু মানুষকে এটা শেয়ার করতে দেখেছি যাদেরকে রেসপন্সিবল মানুষ মনে করি, যারা অহেতুক কোনো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াবেন না। 5 আগস্টের পর এই প্রথম বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে। হুমকি দামকে এতদিনও দিয়েছে, এই করবে সেই করবে, মাঠ চেপে আন্দোলনে নামবে, কিন্তু তারপরেও তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে না, বিএনপি যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এটা বুঝতে দেওয়া যাবে না। কিন্তু এখন বলছে যে জনগণ রাস্তায় নামবে, বিএনপি রাস্তায় নেমে যাবে। নির্বাচন প্রশ্নে যেহেতু বিএনপি জানে যত লেট হবে নির্বাচনে বিএনপির চাঁদাবাজি তত বাড়বে, বিএনপির মুখোশ জাতির কাছে তত উন্মোচিত হবে, বিএনপি ততটা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। তো দর্শক, এই কারণে দ্রুত নির্বাচন আদায়ের জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে এবং বিএনপি জানে যে দিন যত যাবে তত সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির সুযোগ থাকবে না লেট হলে। আর এখন নির্বাচন হলে কুমিল্লা এক বিএনপি নেতা বলেছে যে প্রত্যেক কেন্দ্রের জন্য 200-250 লাঠি বানাও, তার কর্মীদের নির্দেশ দিয়েছে। এর মানে লাঠি দিয়ে পিটিয়ে বিএনপি ভোট নিয়ে ক্ষমতা আসবে। এই স্বপ্ন তাদের পূরণ হবে না যদি লেট হয়, রাষ্ট্র সংস্কার হয়। এই জন্য তারা এখন সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, হুমকি ধমকি দিচ্ছে। দর্শক, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে মানুষ রাজপথে নেমে পড়বে, স্পষ্ট কথা। এই কথারই এটা হচ্ছে একেবারে ঘোষণা, রাজপথে নেমে পড়বে। আবার মির্জা ফখরুল এর আগে বলেছিলেন যে 5 আগস্টের মতো রাজপথে নামতে হবে, আর একটা 5 আগস্ট ঘটাতে হবে। 5 আগস্ট ঘটাবে কার বিরুদ্ধে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে।
এখন তার হাসিনা নাই, তাহলে কার বিরুদ্ধে 5 আগস্ট ঘটাবে? 5 আগস্টের মতো রাজপথে নামবে, আবার এখন বলছে যে মানুষ রাজপথে নেমে পড়বে কার বিরুদ্ধে? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। এটা যে কেউ বুঝে। অতএব 5 আগস্টের পর বিএনপি সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তলে তলে বিএনপি পন্থী আমলাদের মাধ্যমে ষড়যন্ত্র, সরকারকে ব্যর্থ করতে নানান চেষ্টা, এগুলো তো আছেই। এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করে সরকার আত্মবিশ্বাস চির ধরিয়ে যাতে দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার সরে যায়, সেই ব্যবস্থা করার জন্য যা করা দরকার বিএনপি সেটা করছে। দ্রুত নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করলে সারা দেশের মানুষ রাজপথে নেমে পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। দর্শক, এটা বিএনপির ওভারঅল কথা। এবং এই যুক্তরাজ্য বিএনপি নেতারা তারেক রহমানের সাথে এমনিতেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখে, আর বিএনপির এখন তো সবাই রাখে। অতএব আর একটা 5 আগস্ট ঘটাতে হবে, জনগণ রাজপথে নামবে, এই কথাগুলো বিএনপির অফিসিয়াল কথা। কারণ বিএনপি জানে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ভোট পাবে না, অতএব কারচুপির মধ্য দিয়ে ক্ষমতা আসতে হবে। এই জন্য তারা সরকারকে হুমকি নামকি দিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। যাই হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো ছাত্রদল নেই আমার জানা মতে। এখানে ছাত্রদল কোনো নেতা কোনো প্রোগ্রামে প্রতিনিধিত্ব করতে পারে না। যে ছাত্রদল পোস্টেড কাউকে কোনো একটা প্রোগ্রামে প্রতিনিধিত্ব করতে পাঠাবে, এটাও ছাত্রদল পারে না। ওই জন্য একজন কর্মীকে পাঠায় ছাত্রদলের সাংগঠনিক প্রতিনিধিত্ব করতে। এতবার একটা দলের কোনো একটা প্রোগ্রামে, বিশ্ববিদ্যালয়ের বা কোনো একটা আলোচনা সভায় কর্মীকে পাঠাতে হয়, এটা প্রমাণ করে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদল নেতা নেই। কর্মী 2-4 জন থাকতে পারে। তিনি বলেন, সংস্কারের কথা বলে কালক্ষেপণ করাকে জনগণ ভালো চোখে দেখছে না। তারেক রহমানের নির্দেশ রয়েছে, ইউনূস সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মানে এই যে এটা হচ্ছে তাদের প্রতারণা। ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করছে বিএনপি, আর কি করবে? সবই তো করছে। রাজপথে নেমে যায় 5 আগস্ট ঘটাতে হবে, কথা বলার পর আর কি বাকি থাকে? বাকি থাকে রাজপথে নামা। তাও তো নেমেছে কয়েকবার, সমাবেশ করেছে না। জনগণের ভোগান্তিরও কারণ হয়েছে বিএনপি সমাবেশ। এ কারণে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করছে। এটা একটু হুমকি, ধৈর্য ধারণ করছে, সামনে কিন্তু ধৈর্য থাকবে না। গণতান্ত্রিক অধিকারের একমাত্র পথ হচ্ছে ভোট। ভোটের মাধ্যমেই জনগণের মতামত প্রকাশ করতে দিতে হবে। আমাদের অনেকেই এখানে রয়েছে যাদের বয়স 30 পেরিয়েছে, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কারণেই মানুষ ভোট দিতে চায়। দেখেন, এখানে একটা কথা বলি যে ভোটাধিকার প্রয়োগের জন্যই সময় লাগবে, কারণ ভোট যদি বিএনপি চুরি করে নিয়ে যায়, এটা তো ঠেকাতে হবে। এই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো পুনর্গঠন করতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে বিএনপি আসলে জনগণের ম্যান্ডেট ভয় পায়, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বিএনপি চায় না। এবারে বোঝা যায় ছাত্রদল চায় না, তারা ঠেকাতে চায়, আলোচনা করতেই দিতে চায় না। আবার এই ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক আলোচনায় তারা বর্জন করে এবং উপরে বলে যে শিবির আছে এই কারণে যায় না। আসলে তাদের তো ভোট নাই, এই কারণে যায় না। তিনি আরো বলেন, এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষের, দেশের বাইরে যেসব বাংলাদেশি ছিল তাদেরও এই আন্দোলন, সবার সম্মিলিত আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশ। সংস্কার একটি গতিশীল প্রক্রিয়া। এটা সংস্কার নিয়ে বিএনপি ভাওতাবাদী। সংস্কার কোনো গতিশীল প্রক্রিয়া বা চলমান প্রক্রিয়া নয়। সংস্কার হচ্ছে সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে, ওই কমিশনগুলো রিপোর্টের উপর ভিত্তি করে সেটা বাস্তবায়ন করা, এটাই হচ্ছে সংস্কার। ওই চলমান প্রক্রিয়া, আজীবন সংস্কার, ওই সংস্কার নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না। এখানে যে কটা কমিশন গঠন করা হয়েছে ওই কমিশন নিয়ে কথা হচ্ছে। অতএব এগুলো বিভ্রান্তিকর কথা। দ্রুত ভোটের তারিখ দিয়ে এগিয়ে গেলে ভালো হয়। মানুষ এখন নির্বাচনমুখী, এরা এখন ভোট চায়, গণতান্ত্রিক সরকার চায়। কই, মানুষ তো নির্বাচনের জন্য কিছু বলছে না। মানুষ এখন স্বস্তি চায়, মানুষ যাতে ভোট ভালোভাবে দিতে পারে সেই ব্যবস্থা চায়, তারপরে ভোট চায়। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। এরই মাঝে আল্লাহর রহমতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করার একটা পরিকল্পনা নকশাত করা হয়েছে বা আল্লাহর রহমতে বাতিল হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পিজি হাসপাতালে চিকিৎসা নিতেন তাহলে কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর মতো ওনাকেও কিন্তু হত্যা করা হতো। এই গত 15 বছরে বাংলাদেশের সরকারি যেসব হাসপাতাল আছে সেখানে রাজনীতিকে এমনভাবে প্রবেশ করানো হয়েছে যা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যেমন আওয়ামী আমলে সাচিব বা স্বাধীনতা চিকিৎসা পরিষদ এবং বিএনপির ড্যাব, এগুলো এখন একটা কন্ট্রাক্ট কিলিং এর জায়গা হয়েছে।
যারা পয়সার বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করে, হয় তাদেরকে চিকিৎসা দিয়ে বাকি জীবনের জন্য পঙ্গু করে দেয়, আর নয়তো মেরেই ফেলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের এই সময় অত্যন্ত প্রয়োজন, যার কোনো বিকল্প নেই। কারণ ওনার যে, এটা আমি আগেও ব্যাখ্যা করেছি কয়েকবার, আমি উপদেষ্টা সরকারের ক্রমাগত সমালোচনা করে চলেছি এবং যেখানে প্রয়োজন সেখানে করব। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে উপদেষ্টা সরকারকে কার্যকরী করা, তারা যেন যে কাজগুলো তাদের দ্রুত করা উচিত সেইগুলোর দিকে তাদেরকে দেখিয়ে দেওয়া এবং তাদেরকে শক্তিশালী এবং সচল রাখা, যেন এই বাংলাদেশকে আর কেউ কোনো ষড়যন্ত্রের মাঝখানে ধ্বংস না করতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের প্রয়োজন, কারণ ওনার যে আন্তর্জাতিক কানেকশন আছে তাকে কাজে লাগিয়েই কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নয়ন প্রয়োজন এবং অন্যান্য স্থানে পশ্চিমাদের যেখানে সাহায্য প্রয়োজন সেই সাহায্যগুলো নেওয়া যাবে পরবর্তী গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত, বা এই সময় যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত, সেই সকল কাজে সফলভাবে করার জন্য। দুঃখজনক হলেও সত্যি যে বিএনপি এখন ভারতের প্ল্যান বি হিসাবে কাজ করছে। তাই যদি না হয়, আপনারা আমাকে বলেন, এই 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারত, স্বৈরাচারী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এবং ভারত মিলে বিএনপিকে যে পরিমাণ অমানবিক অত্যাচার করেছে, অনাচার করেছে, বিশেষ করে বিএনপি তৃণমূলের কর্মী এবং নেতাদেরকে এই 15টা বছর ঘরে থাকতে দেয়নি, অনেকে হত্যা করেছে, মেরে ফেলেছে, অনেকের পরিবারকে ধ্বংস করেও। আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন যে কোন বিবেচনায় কি কারণ থাকতে পারে যে বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করে চলেছে এবং আওয়ামী লীগকে পুনঃস্থাপন করতে চাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে তারা বাধা দিচ্ছে বা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। এটা কাদের ফর্মুলা? যারা এত অত্যাচারিত হয়েছে, যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে বেগম জিয়াকে প্রায় মেরেই ফেলেছে, জীবন্ত মৃত, তারেক রহমানকে দেশের বাইরে এত বছর ফেলে রেখেছে, সেই বিএনপি কি করে আওয়ামী লীগকে সমর্থন করে? এবং আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী বিভিন্ন সন্ত্রাসী নেতাদেরকে বিএনপি অনেক নেতারা তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অর্থের বিনিময়ে অথবা যেভাবেই হোক। এগুলার সমস্ত কর্মকাণ্ড, বিএনপির সকল কর্মকাণ্ড শুধু একটা দিকেই নির্দেশনা করে, তা হচ্ছে যে বিএনপি ভারতের প্ল্যান বি হিসাবে কাজ করছে। নয়তো এত আঘাতের পরেও যেখানে বিএনপি উচিত ছিল সবার আগে আওয়ামী বিরোধী হওয়ার কথা এবং সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের ডাক দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে সমগ্র দেশপ্রেমিক বাংলাদেশিদের অবাক করে দিয়ে তারা আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে। এবং আমি বেশ কয়েকবার বলেছি যে মির্জা ফখরুল এবং অন্যান্য যারা আছে, এই আওয়ামী এবং ভারতীয় দালাল যারা আছে, তারা কেন মুখ বন্ধ করছে না এবং এইসব কাজ থেকে বিরত থাকছে না এবং কেন এইসব নেতাদেরকে সরানো হচ্ছে না, আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অনেকবার বলেছি। তারপরেও যেহেতু তাদের কোনো নড়চড় নেই, এইসব নেতারা সরছে না, তার মানে এই সকল পিছনের তারেক রহমানের সম্মতি আছে, আর নয়তো এটা কি করে সম্ভব? তার মাঝখানে এখন নূতন চক্রান্ত শুরু হয়েছে। বিশেষ এক কুচক্রী মহল আবার অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে ভারতের ফর্মুলায়। এই যে নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, ইকবাল করিম ভুঁইয়াকে ভালো মানুষ দেখে ওনাকে উপদেষ্টা হিসেবে প্রবেশ করানোর জন্য, ভয়ঙ্কর। অনেকের মধ্যে ইকবাল করিম ভুঁইয়া হচ্ছে অন্যতম আওয়ামী এবং ভারতীয় সুবিধাবাদী। সেনাপ্রধান থাকা অবস্থায় এই আওয়ামী লীগকে বিনা ভোটে তাদেরকে কি বলে বিজয়ের জন্য যত সিট দরকার বিনা ভোটে তার চেয়ে বেশি সিট দিয়ে ক্ষমতায় রেখেছে। আমি নিজেও ঠিক একটা জিনিস আসলে বুঝতে পারি না। দেখেন, এরকম বক্তব্য আমরা অনেকেই দিয়েছি দূর থেকে, যে বিষয়গুলোতে ফোকাস করা উচিত। আমরা যখন দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যে মুভমেন্ট, এটা হচ্ছে বিভিন্নভাবে আগামী 15 জানুয়ারি প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা তাদের ভাষায় যেটাই হোক, সেটার ঘোষণাপত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, লিফলেট বিতরণ, আরও অনেক কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের রক্তের উপর এই বৈষম্য বিরোধী ছাত্র বলেন, সরকার বলেন, যারা দাঁড়িয়ে আছেন, ওই ছাত্রদের আসলে অবস্থানটা কি? কেউ কেউ বলছেন যে আমাদের সামনে মূলা ঝুলাই রাখছো। দেখেন নাই গতকালকে একটা বিশাল ভাইরাল ভিডিও ছিল। আর আজকে নাম মেনশন না করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বলছেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বসকে
সম্ভবত সার্জিস নাকি একটা বড় দায়িত্বে আছেন। এক সপ্তাহের মাঝে যদি ফাংশনাল করুন, মানে এক সপ্তাহের মধ্যে এটাকে কার্যকর করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারপর কি তোমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি শুরু করে দিলা? সঠিক কে? সমন্বয়ক রিফাত রশিদ অবশ্যই সঠিক। কেন সঠিক? এখনো আমরা দেখি, গেল কয়েকদিন আগে শাহবাগে গভীর রাতে আহতরা নামছে, গতকালকেও দেখলাম আহতদের বিভিন্ন রকম প্রোগ্রাম সামনে আসছে। এখন এই বিষয়টাতে সরকারের দেখলাম 658 কোটি টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। তাহলে এই টাকাগুলা কেন আসলে বন্টন হচ্ছে না? কেন একজন মানুষ নিজের ভ্যান বিক্রি করে চিকিৎসা চালাইতে হচ্ছে? হাত পচে যাচ্ছে, পা পচে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো যারা আহত তাদের জন্য চিকিৎসাটা ফ্রি, ওষুধ ফ্রি, প্রাইভেট এবং সরকারের সাথে কানেক্টেড। কোন হাসপাতালে ফ্রি সেইটা নাকি জানানো হয় নাই, যার কারণে ছাত্ররা আসছে বিপদে। কর্মসংস্থানের বেলা কি করা হবে? যে টাকাগুলো ফান্ডে আছে সেগুলো কেন দ্রুত বিতরণ করা হচ্ছে না? এগুলা বাদ দিয়া প্রক্লেমেশন অফ জুলাইয়ের জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য করা, সফর করা, সাধারণ ছাত্রদের বক্তব্য যে আমাদের রক্তের উপর দিয়ে তোমরাও এখানে বসে এখন এগুলো শুরু করছো, নেতা হইতে চাচ্ছ? তো ভাই আমাদের কি অবস্থা? আমরা যারা এই পর্যন্ত 2000 জন সম্ভবত আপনার এই সহযোগিতারা পাইছেন, কিন্তু প্রায় 30,000-এর কাছাকাছি আহতরা আছেন। তাদের এই টাকাগুলো কেন দেওয়া হচ্ছে না, চিকিৎসা কেন পাওয়া হচ্ছে না, এগুলো নিয়েই আপনার খেপছে এই সমন্বয়ক রিফাত রশিদ। কারোর নাম উল্লেখ না করে নিজের ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট দিয়েছেন। রিফাত রশিদের এই পোস্টে মন্তব্য করেছেন আপনার সার্জিস আলম। তিনি বলছেন, তুই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে। আবার রিফাত বলছে, আমি কেন দায়িত্ব নিব? আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন? মেডিকেল, হেলথ, ইকোনমিক সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষ আনেন। সারা দেশে অসংখ্য গ্রুপ, আর্কাইভ প্লাস স্বেচ্ছাসেবক হিসাবে স্টাবলিশ হয়েছে, এদেরকে ইনক্লুড করেন, টিমটা বড় করেন, ভেরিফিকেশনের সেলটারে আরো বড় করেন। তো আপনার গতকালকে আমরা যদি দেখি, গত বছরের 12 সেপ্টেম্বর যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, ওই সময় অন্তর্বর্তী সরকার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাইকে আপনার সম্পাদকের দায়িত্ব পূরণ কথা। তো আমরা যতটুকু জানি যে এই ফান্ডে মোটামুটি ভালোই টাকা পয়সা আছে। ইভেন এখানে যারা নিহত হয়েছেন তাদের নামও শহীদের তালিকায় অন্তর্ভুক্তি করতে গিয়েও নানান ধরনের বাধা বিপত্তি, অথরাইজেশন এগুলার কিন্তু ঘটনা ঘটছে। আমার প্রত্যেকটা কথা উইথ রেফারেন্স, আপনার বিভিন্ন টেলিভিশনে কিন্তু এগুলো দেখছেন। এখন সার্জিসের এমন মন্তব্যটা কোথাও না কোথাও বিরক্তিকর একটা মনোভাবের কি প্রকাশ হয়ে গেল যে তুই জুলাইতে তুই দায়িত্ব নিয়ে আনে। প্রশ্নটা কি ছিল, এক সপ্তাহের মধ্যে যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো, তো তুই নিয়ে আনে। এখন বলতেছে আমি কেন নিব? আপনারা যে নিছেন পলিসি দেখাই দিয়েছে, সেটা কেন হচ্ছে না? আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে মানে এতগুলা মানুষ চিকিৎসাহীন অবস্থায় আছে, কেউ কেউ চিকিৎসা হচ্ছে, পর্যাপ্ত হচ্ছে না, টাকার অভাব আছে বিভিন্ন জায়গায়, এদের পরিবারগুলো কিভাবে চলছে ভাই? আপনাদের এত হাজার হাজার কমিটি তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বৈষম্য মধ্যে দিচ্ছেন, তো এইটার জন্য কেন করছেন না? গ্রামে, পাড়ায়, মহল্লায় লিফলেট বিতরণের জন্য যে সিস্টেমটা করছেন এটা কেন করছেন না? আসলে বিষয়টা কি এমনই হয়ে যায় যে ক্ষমতার কাছাকাছি যে যায় তার মধ্যে একটা পুনপুন্না ভাব চলে আসে, মানে সামনের দিকে ক্ষমতাকে অনেক পাকাপোক্ত হবে সেটার ভাব চলে আসে। যাদেরকে পিছনে মারাইয়া ডিঙাইয়া আসলাম তাদের কথা আমরা ভুলে যাচ্ছি। এখন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ এটা নিয়ে শেখ হাসিনা যা করতো বুঝতেন নি, এখন সেই ক্ষেত্রে এটা তো 10 গুণ করার দরকার ছিল এই যারা আছেন। ওই দিন খুব বেশি দূরে না, আপনারা একে অন্যরে পিটাইবেন ধরে রাস্তায়, আমি দেখতেছি। পিটাইছে না ফারুক হাসান রে? এই ছাত্ররা পিটাইছে। আওয়ামী লীগের সময় এরকম মানে পিটাই নাই যে লেভেলে পিটাইছে। কমেন্ট সেকশনে আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।